আসসালামু আলাইকুম। তো দেখো আমরা আজকে লেকচার ৫ শুরু করতেছি। তো এর আগের দিন ক্লাসে হচ্ছে বর্গমূলীয় গড় বর্গবেগ শেষ করছিলাম। আর হচ্ছে তোমার আম গড়বেগ নিয়ে মোটামুটি আলোচনা করছি। আর হচ্ছে গতিশক্তি নিয়ে আলোচনা করছিলাম, তাই না? তো আজকে আমরা এটার একটু ম্যাথমেটিক্যাল টার্ম দেখি, ঠিক আছে? গতিশক্তির কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখি। আর গড়বেগের তো এর আগের দিনই দেখে আসছে বর্গমূলীয় গড় বর্গবেগের। তো আজকে আর এটা দেখাবো না, আজকে দেখাবো জাস্ট হচ্ছে তোমার কি বলে এটাকে, এটা হচ্ছে তোমার গতিশক্তির ম্যাথ করাবো, ঠিক আছে? এর আগের দিন কিন্তু তোমাদের গড় বেগের অনেকগুলো হচ্ছে রিলেশন শিখাইছিলাম, চাপের সাথে, ঘনত্বের সাথে, এগুলো। তারপরে হচ্ছে তোমার আণবিক ভরের সাথে। এই রিলেশনগুলো একটু ভালোভাবে শিখবা। আর ফিজিক্সে তোমার সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনটার সাথে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা তোমাদের সবার আগে শেখা জরুরি, ঠিক আছে? না তাহলে কিন্তু তুমি অনেকগুলো ম্যাথ ইজিলি তুমি হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়ে করতে পারবা। আর যদি সমানুপাতিক ব্যস্তানুপাতিক এখনও না বুঝো তাহলে এর আগের লেকচারটা একটু দেখে আসো, তাহলে ইজি হবে। তো দেখো এখানে কোয়েশ্চেনটা আছে, একটি সিলিন্ডারে 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.73 মিটার পারদ চাপে 3 গ্রাম হিলিয়াম গ্যাস আছে। অপর একটি সিলিন্ডার এসটিপিতে একই পরিমাণ হিলিয়াম গ্যাস আছে। প্রথম সিলিন্ডারের আয়তন কত? আর ঘ নাম্বার কোশ্চেন আছে, সিলিন্ডার দুটির মধ্যে কোন গ্যাসের শক্তি বেশি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো প্রথমে যে গ নাম্বারে আমাদের চাইতে হচ্ছে আয়তন। তাহলে দেখো আমাদের যে ডাটা দেওয়া আছে, তো এই ডাটা অনুসারে আমরা PV=nRT সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমি আয়তনটা সহজেই পেয়ে যাচ্ছি, তাই না? এভাবে করে আমি আয়তনটা নির্ণয় করব। আর ঘ নাম্বারে দেখো আমাদের বলছে দুইটার মধ্যে কোনটার বেশি গতিশক্তি বেশি। তাহলে এই দুইটারই কোন জিনিসটা দেওয়া আছে বলো তো? এন এর মান দেওয়া আছে, পি বা ভি এর মান কিন্তু দেওয়া নাই। সুতরাং আমরা এন এর মানের যে আমাদের গতিশক্তির সূত্রটা আছে 3/2 nRT, এই সূত্র দিয়ে আমি দুটা বের করে দিন এই দুইটার মধ্যে কম্পেয়ার করব, যে এই দুইটার মধ্যে যার শক্তি বেশি হবে তাকে আমরা বলবো এই দুইটার মধ্যে গতিশক্তি বেশি, ঠিক আছে? এবার দেখো আমি নিচে কিছু কথা লিখে দিচ্ছি। এখানে লেখা গতিশক্তি না থেকে ব্যাপন হারও থাকতে পারে, সেক্ষেত্রে বলা যায় যার গতিশক্তি বেশি তার ব্যাপন হারও বেশি, যার গতিশক্তি কম তার ব্যাপন হারও কম। আরেকটা কথা আমি ইনক্লুড করি, যার গতিশক্তি বা ব্যাপন হার তোমার বেশি তার আণবিক ভর কিন্তু কম হয়। আর যার গতিশক্তি বা ব্যাপন হার কম তার আণবিক ভর হচ্ছে বেশি। এই কথাটার মানে কি আমি তোমাদের একটু ডিটেলসে, মানে একটু ডিটেলস বলতে একটু চিত্র এঁকে বোঝাই। দেখো ধরো ব্যাপন বলতে কি বোঝায়? ব্যাপন বলতে বোঝায় হচ্ছে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের দিকে তোমার হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে অণুর ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে ব্যাপন বলে, এটা আমরা সবাই জানি, বা ডিফিউশন বলে, ঠিক আছে? তো এই ব্যাপনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর গতিশক্তিকে কি দিয়ে প্রকাশ করি? ইকে। তাহলে ব্যাপন আর গতিশক্তি যে ইকুয়ালিজম কেন, ইকুয়ালিটি এর মধ্যে কেন, সমতা কেন, এই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে? তো চলো দেখে আসি। ধরো আমি তোমাকে একটা, আর এই দুইটাই কিন্তু ব্যস্তানুপাতিক কার সাথে? 1/m, মানে আণবিক ভরের সাথে ব্যস্তানুপাতিক। তো এইটা আমি আজকে শিখাই দিব তোমরা আর কখনো ইনশাল্লাহ ভুলবা না, ঠিক আছে? তো ধরো আমি একটা চিকন মানুষ আঁকলাম আর একটা মোটা মানুষ আঁকলাম। ধরো যে চিকন মানুষের কি হয়? হ্যাংলা পাতলা, ওজন কম হয় গায়ে। তার মানে তখন আমি কি বলবো? তার ওজন কম বা তার আণবিক ভর হচ্ছে কম। আর যে মোটা মানুষ, তার আণবিক ভর কি হবে? বেশি হবে। আমি এটা আণবিক ভর দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? সেজন্য চিকন মানুষ মোটা মানুষ ধরে নিচ্ছি, তোমার মানে আমি বোঝানোর জন্য। তো চিকন মানুষ, ধরো আমার গন্তব্যস্থান যদি এখানে থাকে, মানে ধরো এখানে দৌড় দিয়ে যাইতে হবে, আগে কে যাবে? যে চিকন সে ফট করে দৌড় মেরে যাবে। আর যে মোটা সে ঝিমাইতে 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 এখানে যাবে। তার মানে আগে পৌঁছাইলো কে? যে চিকন সে। পরে পৌঁছাইলো কে? যে মোটা সে। তার মানে আমরা কি জানি গতিশক্তি মানে কি? যার শক্তি বেশি সে আগে দৌড়াবে, তার মানে চিকন মানুষ যে সে আগে দৌড়ায় চলে যাবে, তার মানে কি তার গতিশক্তি বেশি। আর যে মোটা মানুষ সে ঝিমাইতে 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 যাবে, তার মানে কি তার গতিশক্তি কম।
মানে শক্তি কম গায়ে, মোটা মানুষ কি চর্বি বেশি শক্তি কম, তাহলে সে আস্তে আস্তে যাবে। আবার এটা যদি আমি ব্যাপন হারের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখো ব্যাপন হার মানেও কিন্তু সেম, ছড়িয়ে পড়া, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। তার মানে যে চিকন সে দ্রুত ছড়ায় পড়তে পারবে, তার মানে তার ব্যাপন হারও কি বেশি। আর যে মোটা তার ছড়ায় পড়তে দেরি হবে, হ্যাভি সে, সেজন্য তার ছড়িয়ে পড়ার প্রক্রিয়া বা ব্যাপন হার কী হবে, স্বতঃস্ফূর্তভাবে ব্যাপন হার ছড়িয়ে পড়ার প্রক্রিয়া কম বা ব্যাপন হার কম। সেজন্য আমরা বলতে পারি না যে গতিশক্তি আর ব্যাপন হার সেম জিনিস, আর এই দুইটারই ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের আণবিক ভর। এইটা যদি বুঝে থাকো তাহলে আজন্মেও তুমি ভুলবা না যে আণবিক ভর এর সাথে গতিশক্তি এবং ব্যাপন হারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা কখনো কিন্তু আর ভোলা যাবে না, ঠিক আছে? ওকে, তো এবার খেয়াল করো, এই সব জিনিস গেল। এবার চলো আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল টপিকটা পড়াই ফেলি, সেটা হচ্ছে গড় মুক্ত পথ। গড় মুক্ত পথ জিনিসটা কি? ধরো ধরো আমি একটা বক্স করলাম, বক্স করার পরে আমি এখানে দেখো কি কি নিছি। আমি এখানে কিছু কিছু জিনিস, কিছু কিছু ছোট ছোট গ্যাস আঁকছি। এ গ্যাস আঁকছি, বি গ্যাস আঁকছি, ঠিক আছে, কিছু কিছু গ্যাস আঁকছি। এবার আমি লিখে দিছি কি, এই এ আর বি এর মধ্যে যে দূরত্ব আছে সেটাকে আমি S1 ধরছি। পরপর ধাক্কা খেয়ে ও এ দেন এ বি গ্যাস অণু, ঠিক আছে? আচ্ছা, এই কথাগুলো আমি যা লিখছি ফার্স্টে আমি বুঝাই, তারপরে তোমরা এমনিতেই বুঝে যাবে। দেখো এখানে আমি একটা এ গ্যাস আঁকছি, বি গ্যাস আঁকছি, এখানে আমি একটা সি গ্যাস আঁকছি, ঠিক আছে? এই গ্যাসগুলো কি করতেছে দেখো, এখানে আমি লাস্টে কথাটা কি লিখছি, এখানে লক্ষণীয় যে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সেটা পরপর হবে। ধরো গ্যাসটা এ থেকে বিতে আসবে, বি থেকে তোমার সিতে যাবে, এরকম করে গ্যাসগুলো ঘুরতে থাকবে। এই যে তোমার গ্যাসগুলো কি করতে থাকবে, ঘুরে ঘুরে ধাক্কা খেতে থাকবে। আর এখান থেকে এক একটা গ্যাস থেকে এক একটা গ্যাসের দূরত্ব কতটুকু সেটাও কিন্তু আমি লিখে দিচ্ছি। ধরো এটা S1, এটা S3, এটা S2, এরকম করে হবে। এবার বিজ্ঞানী ক্লসিয়াস বলছে কি, ক্লসিয়াসের মধ্যে একটি গতিশীল, বাকিগুলো আপাতত স্থির। মনে করো যে এই যে তোমার এই যে তোমার গ্যাসের অণুগুলো আছে, বলছে ধরো মনে করো একটা গতিশীল আর বাকিগুলো হচ্ছে স্থির। তাই ক্লসিয়াসের মধ্যে একটি গতিশীল, ধরো এইটা গতিশীল আর বাকিগুলো তোমার স্থির আছে। মানে আমি এটা দূরত্ব দিচ্ছি যে এটা থেকে এটা দূরত্ব এত দূর, এটা থেকে এটা দূরত্ব এত দূর, এটা থেকে এটা দূরত্ব এত দূর, বাট এগুলো কিন্তু সব স্থির। ধরো একটা চলমান ধরতে বলছে, এটা ক্লসিয়াস বলছে যে একটা ধরো গতিশীল আর বাকিগুলো মনে করো স্থির আছে। আপাতত স্থির, মানে আপাতত স্থির ধরতে বলছে, যেহেতু গ্যাস অণু স্থির থাকে না ক্লসিয়াসের মতে, ঠিক আছে? বাট যেহেতু গ্যাস অণু কিন্তু স্থির থাকে না, এরা কিন্তু ছটফট করতে থাকে, বাট ক্লসিয়াসের মতে আমাদের এগুলোকে কি করতে হবে, স্থির ধরতে হবে। তো এগুলোর মধ্যে আমি গতিশীল ধরছি কেবল এইটারে। তো দেখি এবার ধরে আমার কি বের হয়েছে। দেখো এটা যদি আমি তোমার একটার স্থির ধরি, তখন আমার যে জিনিসটা বের হবে, পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়ে অণু যে সরলরৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে মুক্ত পথ বলে। কথাটা কি বলছে একটু ভালো মতন বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বলছে পরপর দুটি সংঘর্ষের, আচ্ছা দেখো এখানে আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি যে এইখানে প্রথমে এটা হচ্ছে তোমার গতিশীল আর বাকিগুলো স্থির। ধরো এইটা যদি এটার একটা ঠেলা মারে, এটা তো গতিশীল, এটা ঠেলা মারবে, ওই ঠেলার মানে ঠেলার তো এটা তো বজায় থাকবে ওর, তাই না? ওর মধ্যে তখন একটু কি হয়ে যাবে, ও গতিশীল হয়ে যাবে। এটা যদি এটারে তুমি ঠেলা মারে তো এটা গতিশীল হয়ে যাবে, এটা তখন এটারে ঠেলা মারবে, এটা তখন এটারে, এটা তখন এটারে, তাই না? তো দেখো পরপর দুটি সংঘর্ষ, তাইলে কি একটা অণু গতিশীল বাকিগুলো স্থির। তো বাকিগুলো স্থির থাকার ফলে একটা একটারে যখন তোমার ধাক্কা দিবে, তখন আমি একটু খাতায় এঁকে বোঝাই। ধরো তোমার এই যে তোমার একটা বক্স করলাম, এখন আমি এখানে কতগুলো গ্যাস অণু নিলাম। গ্যাস অণুর মধ্যে তোমার মোটামুটি এক একটা দূরত্ব আছে। এখন তোমাকে বোঝাইছে যে এইটা তোমার গতিশীল আর বাকিগুলো তোমার স্থির আছে, ঠিক আছে? এবার এইটা প্রথমে তো তোমার এটারে গুতা দিবে, তাই না? এটারে ধাক্কা দিবে, এইটা তখন গতিশীল হয়ে যাবে, তখন এইটারে ধাক্কা দিবে, এটা তখন গতিশীল হয়ে যাবে, তখন এটারে ধাক্কা দিবে। আর প্রত্যেকটারই কিন্তু একটা থেকে আরেকটার একটু একটু দূরত্ব আছে, ঠিক আছে? এই জিনিসটাই বোঝাইতে চাইছে। দেখো তাই বলছে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে অনুযায়ী সরলরৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে মুক্ত পথ বলে। তো দেখো পরপর এই যে দেখো, এই যে একটা সংঘর্ষ হইল,
একটা ধাক্কা দিল, এটা তো গতিশীল ছিল, ও এটার একটা ধাক্কা দিছে, পরক্ষণে এটা গতিশীল হয়ে এইটা তখন আবার আরেকটা ধাক্কা দিচ্ছে, তো এই যে একটা ধাক্কা পাইলো, এই যে আরেকটা ধাক্কা পাইলো, পরপর হইলো না জিনিসটা, এটা এটা ধাক্কা দিল গতিশীল হয়ে, এটা এটা ধাক্কা দিল, তখন এইটা আবার গতিশীল হলো, তখন এইটা আবার এটা ধাক্কা দিল। তো এই যে একটা ধাক্কা, এই যে একটা ধাক্কা, দুইটা ধাক্কা। আবার এটা থেকে যদি চিন্তা করো, এই যে একটা ধাক্কা, এই যে একটা ধাক্কা, আবার এইটা থেকে যদি চিন্তা করো, এই যে একটা ধাক্কা, এইটা পায় এই যে একটা ধাক্কা হইলো, ঠিক আছে? তাহলে এই যে যে পরপর দুইটা যে ধাক্কা হইলো বা পরপর দুইটা যে সংঘর্ষ হইলো, পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময় মানে দুইটা সংঘর্ষের মাঝামাঝি টাইমে যে সরলরৈখিক দূরত্ব অতিক্রম করে, এই যে যে ধরো এই যে অণুটা যখন তোমার গতিশীল ছিল তখন তোমার এদিকে একটা ধাক্কা দিছে, এটা তখন গতিশীল হয়ে এটার একটা ধাক্কা দিছে, তো এই পরপর দুইটা ধাক্কার মধ্যবর্তী সময় যে এই যে যে সরলরৈখিক দূরত্বটা যে অতিক্রম করলো, এটারে ধাক্কা দিয়ে এখানে পাঠাচ্ছে, এটার এখানে যে এই যে যে সরলরৈখিক দূরত্বটা, এইটাকেই বলা হচ্ছে আমাদের কি, মুক্ত পথ, ঠিক আছে? আর গড়মুক্ত পথ কাকে বলে? কতগুলো মুক্ত পথের গড়মানকে গড়মুক্ত পথ বলে। এই যে যে তোমার এই যে যে ধাক্কাধাক্কির ফলে যে কতগুলো মুক্ত পথ তৈরি হয়, দুইটা দুইটা সংঘর্ষ হইলে তো তোমার মুক্ত পথ তৈরি হয়ে যায় সরলরৈখিক দূরত্ব হলে, তাই না? তো এরকম করে তো তোমার কতগুলো মুক্ত পথ তৈরি হয়, আর এই মুক্ত পথগুলোর গড়মানকে আমার কি বলা হয়? গড়মুক্ত পথ বলে। গড়মুক্ত পথকে আমি ল্যামডা দিয়ে প্রকাশ করি, ল্যামডা ইজ ইকুয়াল টু S1 S2 প্লাস S ডট ডট n বাই n। এটা হচ্ছে আমাদের কি সাধারণ সমীকরণ, আর এটা হচ্ছে কি দূরত্বটা এস এন মানে কি, ধরো এখানে যত দূরত্ব থাকবে এটা মোট দূরত্ব যোগ দিবা, আর এর মানে হচ্ছে মোট সংঘর্ষ বা ধাক্কা, কতগুলো ধাক্কা খাইলো মোট, সেটা হচ্ছে এখানে লিখবো, ঠিক আছে? এবার দেখো আমি এখানে কিছু একটা ব্যাখ্যা করার চেষ্টা করছি, চলো দেখি আমি কি ব্যাখ্যা করার ট্রাই করছি। আমি গড়মুক্ত পথের সংজ্ঞা সূত্রটা কেমনে আসে এই জিনিসটা আমি মেনলি বোঝানোর ট্রাই করছি। এখানে দেখো আমি একটা সিলিন্ডার রাখছি, সিলিন্ডারের ব্যাসার্ধ লিখছি, এটা সিলিন্ডারের উচ্চতা, এখানে গ্যাস অণুদের যাদের ব্যাসার্ধ ও সিগমা, ঠিক আছে? দেখো এখানে একটা সিলিন্ডারের আয়তন, আমরা সিলিন্ডারের আয়তন সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, পাই সিগমা স্কোয়ার এল। আর একক আয়তনে কোনো গ্যাস আছে এন সংখ্যক, তাহলে মোট অণু বা গ্যাস আছে এন গুণ ভি, অতএব এন ইজিক্যাল টু কি হচ্ছে এন গুণ ভি, আর ভি মানে তো আমরা জানি পাই সিগমা স্কোয়ার এল। জানা আছে ল্যামডা ইজিক্যাল টু এস বাই এন, এই যে একটু আগে জানছি ল্যামডা ইজিক্যাল টু এস বাই এন, ঠিক আছে? আবার এস ইজিক্যাল টু কি, এস ইজিক্যাল টু এল, মানে এস মানে কি দূরত্ব, তার মানে এটার উচ্চতা, বা উচ্চতা আর দূরত্ব তো একই জিনিস, এর জন্য আমি উচ্চতার এখানে এল লিখলাম। আর এন মানে কি, এন মানে হচ্ছে এন ইন্টু পাই সিগমা স্কোয়ার এল, তাই লিখছি এন ইন্টু পাই সিগমা স্কোয়ার এল। তাইলে আমার এখন কি এই এল আর এই এল কাটা গেলে এটা থাকে, তাহলে ল্যামডা ইজিক্যাল টু কি 1/n পাই সিগমা স্কোয়ার, এটা হচ্ছে মেইন সূত্র, এই সূত্র দিয়ে আমার ম্যাথ করতে হবে, ঠিক আছে? এবার তোমরা বলতে পারো আচ্ছা আমি যদি এই সূত্রের প্রতিপাদন না শিখতে চাই, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম না, আমি জাস্ট তোমাকে বুঝাচ্ছি যে কেমনে আসলে সূত্রটা আসছে। তুমি যদি কেমনে সূত্রটা আসছে এটা যদি তুমি জানো, তাহলে তুমি সেই সূত্রটা আর ভুলবা না। বাট তুমি যদি সূত্রটা মুখস্থ করো সেক্ষেত্রে একটা ভোলার চান্সেস আছে, বাট তুমি যদি সূত্রটা বুঝো যে কেমনে আসছে, সেক্ষেত্রে কিন্তু তোমার ভোলার সম্ভাবনাটা খুবই কম চলে আসে, ঠিক আছে? তো দেখো একক আয়তনে অণুর সংখ্যা যত বেশি হবে গড়মুক্ত পথের সংখ্যা তত কম হয়, মানে তোমার অণুর সংখ্যা যত বেশি গড়মুক্ত পথের সংখ্যা তত বেশি। এখন তুমি বলতে পারো এটা কেমনে বুঝবো আমি? দেখো আমি কিন্তু এই সূত্র ধরেই আমি লিখছি, তুমি ধরো আমার কথা কিছু বুঝো নাই, বাট তুমি এই সূত্র দেখে বুঝবা। দেখো এটা কি, এন মানে কি, মনে করো এন মানে হচ্ছে অণুর সংখ্যা বা মোল সংখ্যা, তাই না? তো এই যে যে এনটা কি আকারে আছে? ব্যস্তানুপাতিক মানে আকারে আছে না? আচ্ছা ওটাও বাদ দাও, এইটা এভাবে বুঝো যে একক আয়তনে অণুর সংখ্যা যত বেশি হবে, হুম, আর গড়মুক্ত পথের সংখ্যা তত বেশি হবে। এটা তোমাদের কীভাবে, আচ্ছা এভাবে বুঝো, দেখো এই সূত্রটা থেকে বুঝো, একক আয়তনে গড়মুক্ত পথকে তো আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, আর অণুর সংখ্যা হচ্ছে বড় হাতের এন দিয়ে, তাহলে এই ল্যামডার সাথে এই এনটা কি ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে না? তার মানে এইটা যত বেশি হবে এটা তত কম হবে, এটা তো যত বেশি হবে এটা তত কম হবে, সেজন্য বলছি একক আয়তনে অণুর সংখ্যা যত বেশি, মানে এই যে একক আয়তনে অণুর সংখ্যা যত বেশি হবে, যেহেতু এটা ল্যামডা যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে সেজন্য আমরা বললাম গড়মুক্ত পথের সংখ্যা তত কম হবে, ঠিক আছে? ওকে,
বিজ্ঞানী ক্লসিয়াসই সর্বপ্রথম গড়মুক্ত পথের ধারণা দেন। এই যে একটু আগে যে আমি তোমাদের দেখাইছি ধাক্কাধাক্কি খায়, একটা স্থির থেকে আর একটা ধাক্কাধাক্কি খায়, এটা মূলত কে বুঝাইছে বলো তো? বিজ্ঞানী ক্লসিয়াস বলছে, ঠিক আছে। আর বিজ্ঞানী ক্লসিয়াস কি বলছিল আরেকবার একটু বুঝাই দিই। বিজ্ঞানী ক্লসিয়াস বলছিল, আমি একটু আরেকবার বুঝাই দিই তোমাদের, তোমরা যদি বুঝতে কোনো প্রবলেম হয়। মনে করো তুমি কিছুই বুঝে না, এখানে মূলত গড়মুক্ত পথটা মূলত কি বুঝাইছে আমি একটু আরেকবার বুঝাই দিই। মনে করো তোমার কিছু কিছু পরস্পর বিক্রিয়াধীন মানে বিক্রিয়া করতেছে না এমন কিছু গ্যাস অণু পাত্রের মধ্যে আছে। তার মধ্যে একটা তোমার হচ্ছে কি থাকবে, একটা হচ্ছে তোমার অনেক ছটফট দুরন্ত বাবু, ঠিক আছে, সে হচ্ছে কি থাকবে গতিশীল। আর বাকিগুলা কি থাকবে, বাকিগুলা থাকবে হচ্ছে স্থির। তো এ যেহেতু গতিশীল সেহেতু এ তো আর চুপ করে থাকবে না, এর কি করবে টুক করে একটা ধাক্কা মারবে। এর ধাক্কা পায় এটাও কি একটা গতিশীল হয়ে গেল না? তুমি যখন একটা মার্বেলের টোক্কা মারো, একটা মার্বেল কি গতিশীল হয়ে যায় না? তো এইটা যখন এটার একটা ধাক্কা মারছে, এটা কি গতিশীল হয়ে গেছে না? ও তখন ওর পাশেরটারে আবার ধাক্কা মারবে, পাশেরটা ধাক্কা পায় আবার পাশেরটা গতিশীল হয়ে গেছে, পাশেরটা তখন এটারে আবার ধাক্কা মারবে, এইটারে যখন ধাক্কা মারবে এটা আবার গতিশীল হয়ে গেছে, তখন আবার সে পুনরায় এটারে ধাক্কা মারবে, এমন করে ধাক্কাধাক্কি চলবে। হুম। তো বিজ্ঞানী ক্লসিয়াস বলছে কি, এই যে যে দুইটা সংঘর্ষ হইলো, এইটা একটা সংঘর্ষ, এটা একটা সংঘর্ষ। আবার যদি এই গ্যাস অণুটারে চিন্তা করো তাহলে এই যে একটা সংঘর্ষ, এই যে একটা সংঘর্ষ। আবার এই গ্যাস অণুটারে চিন্তা করলে এই যে একটা সংঘর্ষ, এই যে একটা সংঘর্ষ। এই যে যে দুইটা পরস্পর দুইটা বিক্রিয়াধীন দুইটা গ্যাস অণুর যে দুইটা পরস্পর যে সংঘর্ষ হলো, পরপর যে দুইটা সংঘর্ষ হলো, এই পরপর দুইটা সংঘর্ষের এই যে একটা সংঘর্ষ, এই যে একটা সংঘর্ষ, এই পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময়ে অণুগুলা যেই সরল রৈখিক, এই দেখো সরল রৈখিক দূরত্ব যে অতিক্রম করে, ধর এটা S1, এটা S2, এটা S3, এটা S4, এই যে যে এই পরস্পর যে সরল রৈখিক দূরত্বগুলো অতিক্রম করে তাকে আমরা বলতেছি মুক্ত পথ। আর এই সবগুলা সরলরৈখিক দূরত্বের যোগফলকে আমাদের বলা হইতেছে কি বলতো, বা এই প্রত্যেকটা মুক্ত পথের যোগফলকে আমাদের বা গড়মানকে আমাদের বলা হচ্ছে গড়মুক্ত পথ, যাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। বোঝা গেছে? তো এইটাই মূলত এখানে তারা বোঝাইতে চাইছে। আর